দেখো, কতদিন আমাদের প্রোনাউন চ্যাপ্টার রিলেটিভ প্রোনাউনটা চলছিল এবং রিলেটিভ প্রোনাউনটা দুটো স্লাইড বাকি ছিল, ওটা করিয়ে দিয়ে মিক্সড কিছু প্র্যাকটিস এখানে রয়েছে, মানে মিক্সড প্র্যাকটিস বলবো না, মিক্সড কিছু প্রোনাউনেরই কনসেপ্ট রয়েছে করাবো, যে প্রোনাউন চ্যাপ্টারটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। আজকে নতুন চ্যাপ্টার মানে অ্যাডজেক্টিভ চ্যাপ্টার ধরতেও পারি নাও ধরতে পারি, প্রিপারেশনটা একটু করাবো ভাবছি, চলো দেখা যাক কি হয়। রেকর্ডিং অন হয়ে আছে, ক্লাস স্টার্ট করে দিচ্ছি। এটা হয়েছিল, আমরা জানি রিলেটিভ প্রোনাউন হু, হুম, হুইচ আর দ্যাট। এবার হু কখন বসে, হুম কখন বসে, হুইচ আর দ্যাট কখন বসে, আমরা গতদিন পড়েছি। এই রিলেটেডই দুটো স্লাইড বাকি ছিল, দু তিনটে স্লাইড আমরা এখনই দেখে নিই। এই যে এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য, আগের দিন যারা ক্লাস করেছো তাদের জন্য, কোথায় কি হবে, কি ভুল আছে না বাক্যটা কোথাও ভুল নেই, তোমাদের বলতে হবে। পড়ে নাও একবার। কি বলো, উত্তর আসছে না মাথায়? কেন, আগের দিন ক্লাস করালাম, বুঝলে, জানি না কি করছো, শুধু ক্লাস করলে হবে না তো। দেখো, রিতা হ্যাজ দ্য মার্কার, রিতার মার্কার রয়েছে, হুইচ সুরজ বট ইট ফ্রম এ শপ, যেটিকে সুরজ দোকান থেকে কিনে এনেছিল। হুম, তো বলো আমাকে যে এই হুইচটা ঠিক আছে কিনা, হুইচটা ঠিক আছে কিনা বলো। হুইচ হবে না, হু হবে না, হুম হবে না, দ্যাট হবে, এটা কি ঠিক আছে? দেখো, ভালো করে শুনে নাও। কোনো জিনিস, আগের দিন বলেছি, জানি না তো কেন দিচ্ছ না তোমরা, এই যে কোনো থিং, কোনো জিনিসের জন্য বললে বা নন লিভিং যার প্রাণ নেই তার জন্য বললে কি আসবে রিলেটিভ প্রোনাউন হিসাবে? হুইচ আসবে। তাহলে এখানে হুইচ বলতে রিতা কিনে, রিতার আছে মার্কা যেটা সুরজ কিনে এনেছিল বাজার থেকে, সব দোকান থেকে। তো এই যে হুইচ, হুইচটা কার কথা বলছে? হুইচটা বলছে এই মার্কারের কথা। দা মার্কার, দা মার্কার এটা কি নন লিভিং বা থিং। তো নন লিভিং বা থিং কে বর্ণনা করছে, অর্থাৎ এটা কি, এটা একটা নাউন, নাউনকে বর্ণনা করছে। এই জন্য এখানে যদি আমি আবার হুইচের জায়গায় দা মার্কার বসাই, পরপর দুটো নাউন হয়ে যাবে। নাউনকে তোলার জন্য আমরা কি আনি, নাউনের পরিবর্তে বসে প্রোনাউন। তাহলে এখানে আমাকে একটা প্রোনাউন বসাতে হবে। দা মার্কারের জন্য প্রোনাউন হবে হুইচ, কারণ এটা হচ্ছে নন লিভিং, কোনো জিনিসের কথা বলছে, মার্কার একটা জিনিসের নাম, তাহলে এটা ঠিকই আছে। ভুলটা কোথায় আছে দেখো, ভুলটা হচ্ছে এখানে, এখানে তোমরা এই জায়গাটা দেখবে, দিয়ে উত্তর বলবে নো এরর দিয়ে করে দিয়ে চলে আসবে, কিন্তু ভুলটা আছে এই জায়গায়। এই যে ইট, ইটটা দেওয়া অতিরিক্ত হয়ে গেছে, ইটটা দেওয়ার কোনো প্রয়োজনই নেই। রিতার মার্কার রয়েছে যেটি সুরজ কিনে এনেছিল কোথা থেকে, দোকান থেকে। আবার ইটটা কেন আসছে, ইট বলতে কাকে বলছে, মার্কারটা কথা বলছে, দা মার্কার। তো আমি দা মার্কারকে আবার কেন লিখবো, বা দা মার্কারের বদলে আবার কেন প্রোনাউন বসাবো, কারণ একটা তো প্রোনাউন বসেই গেছে দা মার্কারের জন্য হুইচ, আবার কেন এক্সট্রা আসবে। এবার দেখো বাক্যটা ঠিক হলো, রিতা হ্যাজ দা মার্কার হুইচ সুরজ বট ফ্রম এ শপ, যেটি সুরজ কিনেছিল দোকান থেকে। এই তো ব্যাপার, এই ইটটা অতিরিক্ত হয়ে গেছে, ইটটা হবে না। এখানেও কিন্তু এরর কারেকশন করতে দেয়, আমরা শুধু এই জায়গাটা করে দিই, দিয়ে চলে আসি। তাই আমি কিন্তু তোমাদের অ্যালার্ট করে দিচ্ছি, যে জায়গাগুলোতে পরীক্ষায় মানে কোয়েশ্চেন দিতে পারে সেই জায়গাগুলোকে অ্যালার্ট করছি, মাথায় রাখো যেন ব্যাপারটা। পরে কোয়েশ্চেন বলো, এই কোয়েশ্চেনটা ঠিক আছে কিনা, বা ঠিক না থাকলে কোথায় ভুল আছে, রিলেটিভ প্রোনাউন সংক্রান্তই, মানে আমি বলতে চাইছি এইটা দেখো, রিলেটিভ প্রোনাউন মানে এই জায়গাটা দেখবো ঠিক আছে কিনা বলো, যদি ঠিক না থাকে কি হবে, উত্তর দাও। হুম হবে। আচ্ছা, হোম হবে, বেশ। দেখো,
এটা বোঝাবার জন্য এগুলো করা, নাহলে আমি তো চ্যাপ্টার বলতাম, কালকেই বলতাম, আগের দিন, মানে আগের দিনে যা হয়েছে শেষ হয়ে গেছে বলে ছেড়ে দিতে পারতাম, তাই না? তো আমি জানি যে কোথায় কোথায় ভুল হতে পারে, সেই জন্য এই জিনিসগুলোকে বলা। দেখো খেয়াল করে, প্রথম কাজ হচ্ছে হুইচ বসেছে, আমি বলছি আই এম লুকিং ফর সামওয়ান, আমি কারোর খোঁজ করছি যে ওয়াচ করতে পারে কি, হোয়েন আই গো অন ভ্যাকেশন, যখন আমি ছুটিতে যাব তখন যে ওয়াচ করবে, কোনো কিছু ওয়াচ করবে এরকম, মানে বাড়ি ঘর দেখাশোনা করবে, এরকম কাউকে আমি খুঁজছি, এটা বলতে চাইলো। এবার এখানে প্রবলেমটা কি হয় জানো তো, প্রবলেমটা হচ্ছে তোমাকে দেখতে হবে যে এই হুইচটা বসেছে কার জন্য, সামনের জন্য। তাহলে সামন মানে আমি কাউকে খুঁজছি, এটা মানুষের কথা বলছে, তো মানুষের জন্য হুইচ কখনোই আসতে পারে না, 1 নম্বর পয়েন্ট, ভালো করে শোনো। তাহলে স্যার এখানে মানুষের জন্য কি কি আসতে পারে বলো, পার্সনের জন্য রিলেটিভ প্রোনাউন কি কি আসতে পারে, পার্সনের জন্য রিলেটিভ প্রোনাউন আসতে পারে হু অথবা হুম। হু আসে কার জন্য বলেছিলাম, সাবজেক্টের জন্য। হুম আসে কার জন্য, অবজেক্টের জন্য। তাহলে তাহলে এখানে হু হতে পারে বা হুম হতে পারে। এবার হু হবে না হুম হবে, এটাই হচ্ছে প্রশ্ন। তার মধ্যে একজন বললে হুম, বাকি কেউ যদি কিছু বলতে চাও বলতে পারো, কারণ এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আন্দাজে ঢিল মারবে না। তুমি যার জন্য রিলেটিভ প্রোনাউনটা এই বাক্যে বসাচ্ছ, সে সে এইখানে মানে সেই নাউনটি বা যার জন্য তুমি রিলেটিভ প্রোনাউনটা বসাচ্ছ, সে এই বাক্যে কিসের কাজ করছে দেখো, অবজেক্টের না সাবজেক্টের, সেই অনুযায়ী তোমাকে কিন্তু ভার্বটা বসাতে হবে। তাহলে বলো এখানে কার জন্য বসাচ্ছ, সামনের জন্য বসাচ্ছ। তাহলে এই বাক্যে সামন কিসের কাজ করছে তোমাকে দেখতে হবে। তুমি বললে হুম, একজন বললে হুম, কেন, কারণ তুমি এইখানে এইভাবে প্রশ্ন করেছো কি কাকে খুঁজছি, কাউকে খুঁজছি। আরে এইভাবে অবজেক্ট বার করবে না, এ কিসের কাজ করছে দেখো, তুমি তো এই ভাবটাকে প্রশ্ন করে অবজেক্ট বের করে দিলে, কিন্তু এই সামন কিসের কাজ করছে, আমি এমন কাউকে খুঁজছি। এই বাক্যে সামনটা কি বলো, এই বাক্যে সামনটা কি, এই তো নিজে দেখাশোনা করতে পারে, তাহলে এই যে কাজ করতে পারে তাকে আমরা অবজেক্ট সাবজেক্ট। বলি না সাবজেক্ট বলি, সাবজেক্ট। সাবজেক্ট। মাথায় রাখবে, এই জায়গাটা মাথায় রাখবে। এখানে আমি কার কার জন্য এই হু বা হুম বসাবো, সামনের জন্য। আর এই সামনের কথাটা এই বাক্যে ভূমিকা কিসের দিচ্ছে ভালো করে খেয়াল করে দেখো, বলছে সামন এমন একজনকে খুঁজছি যে ওয়াচ করতে পারে, বাড়িঘর আমার দেখাশোনা করতে পারে, এরকম বলতে চাইছে। ঠিক আছে, তাহলে এ তো নিজেই কাজ করবে, যে কাজ করে তাকে তো আমরা অবজেক্ট বলি না, যে কাজ করে তাকে সাবজেক্ট বলি। এই সামনই তো দেখাশোনা করবে বাড়িটা, সাবজেক্ট। সাবজেক্টের জন্য হু বসে, হুম নয়, তাই এখানে হুম হলো না, এখানে হু হবে উত্তর। দেখে অনেকে ভাববে হুম হবে, কিন্তু না, মাথায় রাখবে। আর একটা ট্রিক শিখিয়ে দিই শোনো, আর একটা ট্রিক শিখিয়ে দিই। একটা বাক্যে একটা যদি সাবজেক্ট থাকে, তাহলে সেই বাক্যে ওই সাবজেক্টের একটা ভার্ব থাকবেই, এটা মাথায় রাখবে, একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবেই। তাহলে তুমি চলো খোঁজো তো এই বাক্যে সাবজেক্ট আর ভার্বের রেশিওটা ঠিক আছে কিনা। আচ্ছা দেখো, এই আই হচ্ছে সাবজেক্ট, এর ভার্ব কোনটা, আম লুকিং, এটা। তাহলে এই সাবজেক্টের ভার্ব আছে, বেশ হলো, খুব ভালো কথা। নিচে চলে এসো, আই, এই বাক্যের সাবজেক্টকে এই ক্লজে, বাক্য বলবো না, এই হোয়েন আই গো অন ভ্যাকেশন, এটা হচ্ছে একটা ক্লজ, এই ক্লজের সাবজেক্টকে, এই ক্লজের সাবজেক্ট আই, এর ভার্ব কোনটা, গো। তাহলে এটা ঠিক আছে, বেশ। এবার দেখো তো, এই যে একটা ভার্ব পড়ে রইলো না, দেখাশোনা করা, ওয়াচ, তাহলে এই দেখাশোনা করা এটা কি, ভার্ব, এটা হেল্প করছে, ক্যানটা হেল্প করছে, এটা মেন ভার্ব। তো এই ভার্বটার জন্য সাবজেক্ট চাইতো, একটা বাক্যে যটা ভার্ব থাকবে সাবজেক্টও তাই থাকবে, মাথায় রাখবে। ভার্ব ইজ ইকুয়াল টু সাবজেক্ট, একটা বাক্যে যত সাবজেক্ট থাকবে তত ভার্ব থাকবে, বা যত ভার্ব থাকবে তত সাবজেক্ট থাকবে, এরকম মাথায় রাখবা। তাহলে এর সাবজেক্টের ভার্ব এইটা, এই সাবজেক্টের ভার্ব এইটা, তাহলে এই যে ভার্বটা আছে এই এর সাবজেক্ট কে, তাহলে তোমাকে ভাবতে হবে এর সাবজেক্ট হচ্ছে এই রিলেটিভ প্রোনাউনটা। আর রিলেটিভ প্রোনাউন যখন সাবজেক্ট হিসেবে ইউজ হবে তখন কি ইউজ করব, হু, যখন ব্যক্তি বোঝাবে। বলো বোঝা গেল কিনা, এই ট্রিকটা, শেষের ট্রিকটা কেমন লাগলো বলো, ঠিক আছে, মাথায় ঢুকলো? স্যার বলছিলাম, বলো। বলছি যে আই এম লুকিং আছে না, এটা তো ভার্ব, হ্যাঁ। তা হুম। ভার্বের পরে তো অবজেক্ট বসে, সেই হিসেবেই বললাম আর কি। না ঠিক আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ব্যাপারটাকে দেখো, বেশ মিউট করে দাও। হুম, আমি বুঝতে পেরেছি, আমি ওই জন্য তোমাকে বললাম যে তুমি একে প্রশ্ন করে এর অবজেক্ট বের করেছো, কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে করবে না। তুমি দেখবে যে তুমি যেই রিলেটিভ প্রোনাউন মানে যার জন্য রিলেটিভ প্রোনাউনটা বসাচ্ছ, যেমন এখানে সামনের জন্য হুইচ ছিল,
এবং সামনের জন্য আমি হুটা বসালাম। তো যার জন্য বসাচ্ছ সে এই বাক্যে কিসের কাজ করছে দেখবে, সেই নাউনটা এই বাক্যে কিসের কাজ করছে, তাহলেই হয়ে যাবে। দেখো এইখানে সামনটা এই বাক্যে কিসের কাজ করছে, দেখাশোনা করবে বলছে, তার মানে এখানে সাবজেক্টের কাজ করছে বলছে, ওই জন্য এখানে আমি হু দিলাম। এইভাবে দেখবে। অথবা একটা বাক্যে একটা সাবজেক্ট মানে একটা ভার্ব, মানে যতগুলো ভার্ব থাকবে ততগুলো মেন সাবজেক্ট থাকবে, এটা মাথায় রাখবে। যতগুলো মেন ভার্ব থাকবে, মেন ভার্ব লিখবে, হ্যাঁ, ততগুলো সাবজেক্ট থাকবে এই অনুযায়ী। আর এই যে অবজেক্টের কথা বলছো না, বললে যখন বলেই দিই, এই অবজেক্ট দু রকমের, আমি তোমাদের বলেছি মনে হয়, যদি না বলে থাকি বলবো হয়তো। অবজেক্ট দু রকমের, কিরকম? একটা হচ্ছে ভার্বের অবজেক্ট, আর একটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। প্রিপোজিশনের অবজেক্ট, ঠিক আছে? তাহলে এখানে সামওয়ানটা হচ্ছে প্রিপোজিশনের পরে আছে, এটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট, মাথায় রাখবে এইটা। এটা মাথায় রাখার দরকার নেই, কিন্তু তুমি বললে বলে বললাম এটা প্রিপোজিশনের অবজেক্ট অ্যাকচুয়ালি। বাদ দাও, ওসব মাথা থেকে বের করে দাও, তুমি যেটা বললাম সেটা খেয়াল রাখবা। চলো নেক্সট। এই যে এই 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 স্লাইডটা করবো আমরা, খুব ইম্পর্টেন্ট একটা অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন। এই স্লাইডটা অ্যাডভান্স লেভেলের একটা স্লাইড বলতে পারো। কিরকম দেখো, আগে চলে এসো 2 নম্বরের উদাহরণটা, এইটা আগে করব, তারপর একে যাব। বলছে হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ, বলো তো এটা আগে তোমরা চেষ্টা করো কোথায় ভুল আছে বা কি আছে, ভুল না থাকলে নো এরর বলো। দুয়েরটা ঠিকই বলবে, আছে। একেরটা পরে ঠিক হবে। আছে। ঠিক আছে, বেশ। আর কেউ কিছু বললে বলো, তারপর আমি বলছি। এখান থেকে একটা, ওই দুটো মিলে একটা কনসেপ্ট হয়ে যাবে। স্যার হু হ্যাজ হবে। হু হ্যাজ হবে, হ্যাজই তো আছে। স্যার হ্যাভ আছে তো। আমি একেরটা বলছি, এই সরি দুয়েরটা বলছি, আগে দুয়েরটা ও বলছি। দেখো, আচ্ছা তার আগে বলে দিই এই জিনিসটা, এটা একটা কথা বলেছিলাম, এটা একটা ভুল বলেছিলাম, কোথায় গেল, এই যে এটা লুকিং ফরটা একটাই ভার্ব, হ্যাঁ, তো এটা ভার্বেরই অবজেক্ট, তো অবজেক্ট দেখে করতে হবে না, এটা লুকিং ফরটা একটাই ভার্ব, লুক ফর মানে খোঁজা, কাকে খুঁজছে, সামানকে খুঁজছে, তো এটা ভার্বেরই অবজেক্ট আছে। তো ওই ভার্বের অবজেক্ট না প্রিপোজিশন অবজেক্ট দেখে করতে হবে না, আমি যেটা বললাম ওটা দেখেই করবে। বেশ, এই জায়গাটা দেখো, হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ, এখান থেকে তোমরা শিখেছো যে ওয়ান অফ দ্য থাকলে তারপরে নাউনটা প্লুরাল হয়, কারণ অনেকের মধ্যে একজনকে বোঝায়, তো এটা প্লুরালে আছে, তাহলে এখানে কোনো ভুল নেই। বেশ, হু, এই যে এই হুটা কাকে বলছে এটা নিয়ে প্রশ্ন। হু একজনের জন্য বসে, হু একের বেশির জন্য বসে, তাহলে এখানে হুটাই বয়েজের জন্য বসলো না হুটা হি এর জন্য বসলো, এটাই এখন আমাদের প্রশ্ন। তো মনে স্যার রাখবে যখন এরকম বলো, স্যার হি এখানে হিটা, হ্যাঁ, এখানে এটা হিটা বসলো না এর জন্য বসলো, এটাই প্রশ্ন, এবং এটাই ভুলটা তোমরা করবে বা করছো এখনো। ভালো করে দেখো, মানেটা করো। হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ, সে হচ্ছে ছেলেগুলির মধ্যে একজন, যে স্কোর করেছে মোর দেন 90% মার্কস। তাহলে মাথায় রাখো, এখানে 90% মার্কসটা কি শুধু সেই করেছে, না অনেকগুলো ছেলে আছে তাদের মধ্যে সে একজন, মানে 90% মার্কসটা কি শুধু সেই করেছে, না অনেকগুলো ছেলে করেছে এবং তাদের মধ্যে সে একজন, কোনটা বলো? হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ মানে কি, সে ছেলেগুলির মধ্যে একজন, যে কি করেছে নাকি 90% মার্ক করেছে। তাহলে এখানে হু বলতে কে, এই হু বলতে কি যদি হি কে বোঝাচ্ছে, এটা কিন্তু ভাবার আছে, এটা কিন্তু ভাবার আছে, এখানে হিট কিন্তু হু নয়, এটা ভুল। কেন বলতো, কারণ এই যে 90% মার্কসটা স্কোর করেছে, কারা স্কোর করেছে, এখানে দা বয়ে সমস্ত ছেলেরা করেছে, তাদের মধ্যে হিট একজন, অনেকগুলো ছেলে আছে, এ বি সি ডি সকলেই আছে, ঠিক আছে? তো এবিসিডির মধ্যে এ হচ্ছে একজন, যে এ 90% মার্কস করেছে, এরা 5 জনই করেছে, তার মধ্যে এ একজন, আমি এরকম বলতে চাইছি। তাহলে এখানে কিন্তু এখানে হু হ্যাজ স্কোরড মোর দ্যান 90% মার্কস যদি আমি বলি, তাহলে শুধু হি কে বলতে চাইছে যে হি শুধুমাত্র 90% মার্কস করেছে, না তা নয়। এখানে এই ছেলেগুলো সবাই 90% মার্কস করেছে, তাদের মধ্যে হি একজন, অর্থাৎ হু কাকে ইঙ্গিত করছে, এই দা বয়েজ কে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এইগুলো তোমরা পড়ো না, ওই জন্য এক্সামের প্রবলেম হয়।
আমি যত তাহলে হ্যাভ রকমের হবে। কোয়েশ্চেন আছে সবগুলো বলে দিই। তাহলে এখানে হুটা বসেছে অনেকগুলো ছেলের জন্য, তাই এখানে হ্যাজ হবে না, হ্যাভ হবে। মাথায় ঢুকলো? তাহলে এখান থেকে কি শিখলাম? হু একজনের জন্য বসতে পারে অথবা মোর দ্যান ওয়ান। এবার লিখে নেবে পাশে, যখন ওয়ান অফ দা কথা দিয়ে থাকবে, ওয়ান অফ দা এরকম থাকবে, তখন হু এই পাশে যা তার জন্য বসেছে, মাথায় রাখবে। এই জন্য তো পাশে বসেছে বলেই তো রিলেটিভ প্রোনাউন, তাই না? মাথায় রাখবে। ওয়ান অফ দা থাকলে একটু খেয়াল করবে। এবার 1 নম্বরে কোয়েশ্চেনে আসো। আগে এটা বললাম, তারপর এটা বললাম, তার কারণটা দেখো। এবার এই যে দাগ দেওয়া আছে দেখো, অনলি ওয়ান, একবারে মুখস্থ রেখে দেবে। ওয়ান অফ দা তো আছেই, ওয়ান অফ দার আগে যখনই অনলি কথাটা চলে আসবে, তখন স্টার দিয়ে রাখো ব্যাপারটা, তখন আবার নিয়মটা অন্যরকম হয়ে যাবে। মানে এরকম বলতে আছে, এই দুটোর মধ্যে পার্থক্য কি, এখানে এসে অনেকগুলো ছেলের মধ্যে একজন, যারা সব 90% মার্কস করেছে তাদের মধ্যে হিকে একজনকে বলছে, এখানে বলছে হি ইজ দ্য অনলি ওয়ান অফ দ্য ক্রিকেটার্স। সে হচ্ছে ক্রিকেটার্স এর মধ্যে একমাত্র একজন ক্রিকেটার যে নাকি একটা ডাবল সেঞ্চুরি করেছে টি-20 ম্যাচে। তাহলে এখানে এখানে তোমাকে এই হুটা কার কথা বলছে? হুটা কার কথা বলছে বলো? সরি, হিটা কার কথা? এই হি এর কথা বলছে। এই হুটা কার কথা বলছে? হি এর কথা বলছে। যখনই অনলি চলে এলো, তখন অনেকগুলো ক্রিকেটার আছে, তার মধ্যে সে হচ্ছে একমাত্র, এই অনলি মানে কি, এই হচ্ছে একমাত্র যে টি-20 ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছে। এখানে হুটা হি কে বলছে, এরকম করে অ্যারো দিয়ে নেবে তোমরা যখন লিখবে। তাহলে হু কজনের জন্য বসছে? এখানে হি এর জন্য বসছে হুটা। তাহলে হি এর জন্য হ্যাভ হবে না হ্যাজ হবে? স্যার হ্যাজ হবে। মাথায় ঢুকলো? বলো। এখানে হুটা কার জন্য বসেছিল? এই দা বয়েজের জন্য বসেছিল। কিন্তু ওখানে হুটা হ্যাঁ স্যার বুঝেছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এত ডিটেলে কেউ বলবে না, এবং বইয়েও খুঁজে খুঁজে পাবে না, থাকলেও নিজে অত মাথা ঘামাবে না। আজকের পর থেকে এই কোয়েশ্চেন গুলো তোমাদের কোনো সমস্যায় ফেলাবে না। আমি বলে দিতে পারতাম যে তোমাদের প্রোনাউন চ্যাপ্টার শেষ হয়ে গেছে, কিন্তু আমি ফাঁকি মারতে চাই না। তাতে স্টুডেন্ট সংখ্যা যায় থাকবে, থাকুক। চলো নেক্সট। এবার কিছু আমাদের রিলেটিভ প্রোনাউন শেষ, এবার কিছু মিক্সড কনসেপ্ট, মানে টুকটাক কনসেপ্ট যেগুলো বাকি রয়েছে, হ্যাঁ, পার্সোনাল প্রোনাউনের বলো, রিফ্লেক্সিভ প্রোনাউনের বলো, টুকটাক মিক্সড কনসেপ্ট বলে লিখে তোমরা এই পয়েন্টগুলোকে খাতায় তুলবে। চলো শুরু করি মিক্সড কনসেপ্ট। দাঁড়াও, দেখো এটা করানো হয়েছে, তবুও কেন একবার লিখেছি, কারণ আছে। আমি এর উদাহরণ দেবো না, আজকে জিজ্ঞাসা করবে না, কারণ অলরেডি এটাকে নিয়ে অনেকবার আলোচনা হয়ে গেছে। এটা লিখার কারণ আছে, কারণ পরের স্লাইডে সি দিয়ে আবার পয়েন্ট আছে। শোনো, আমরা দ্য প্রপার সিকোয়েন্স অফ প্রোনাউন যখন একই সাথে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন চলে আসবে সাবজেক্ট হিসাবে বাক্যের, তখন আমরা পজিটিভ স্টেটমেন্ট যদি হয় এবং সবগুলো যদি সিঙ্গুলার হয়, দেখো লিখেছি ইফ অল প্রোনাউন্স আর সিঙ্গুলার, যদি সমস্ত প্রোনাউন সিঙ্গুলার হয়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনে যারা এসছে সবাই যদি সিঙ্গুলার হয়, বাক্যটা যদি পজিটিভ স্টেটমেন্ট হয়, তাহলে রুল হবে 231-এর। 231 মানে সেকেন্ড পার্সন আগে, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন, সব বলা আছে এগুলো। আর যদি নেগেটিভ স্টেটমেন্ট হয় এবং সব প্রোনাউন গুলোই আসে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনের একটা একটা করে, এবং তারা যদি সিঙ্গুলার হিসাবে আসে, তাহলে নেগেটিভ স্টেটমেন্ট হলে 123 রুল ফলো করবে, মানে আগে ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন, তার থার্ড পার্সন, এটা বলেছিলাম। এবার যদি প্রোনাউন গুলো সিঙ্গুলারে না এসে মিক্সড চলে আসে, বা যদি সবগুলো প্লুরালে চলে আসে, তখন কি রুল অ্যাপ্লাই হবে? 123, মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এগুলো বলা ছিল। কিন্তু আরেকটা পয়েন্ট ওখানে আমি বলিনি, যেটা এই মিক্সডে বলে দিচ্ছি, সেটা হচ্ছে সিতে, এই যে দেখতে পাচ্ছ, ইন কেস অফ গিলটি, মিস্টেক, সরি, পানিশমেন্ট। যদি কোনো বাক্য গিলটি মানে কোনো দোষী, অপরাধী, কোনো মিস্টেক মানে ভুল, কোনো সরি দুঃখিত এই ধরনের কিছু, বা কোনো পানিশমেন্ট শাস্তি এই ধরনের কিছু বোঝায়, কোনো বাক্য, একটা বাক্য দিয়েছে, সেই বাক্যে এই এই মানেগুলো যদি আসে, মানে এই সেন্স গুলো আসে, যদি এই অর্থগুলো, দোষী, অপরাধ, তারপরে ভুল হওয়া, সরি ইয়ে করা, পানিশমেন্ট, হ্যাঁ, শাস্তি দেওয়া, এই ধরনের জিনিসগুলো যদি আসে সেই বাক্যটায়, তার সিকোয়েন্স পজিটিভ হোক আর নেগেটিভ হোক, মাথায় রাখবে, পজিটিভ হোক আর নেগেটিভ হোক, আইদার পজিটিভ আর নেগেটিভ, যাই হোক না কেন, তোমাকে সিকোয়েন্স ফলো করতে হবে 123, মানে নর্মাল, হ্যাঁ, এবং সিঙ্গুলার প্লুরাল যাই হোক না কেন, ঠিক আছে, লিখে দিই, সিঙ্গুলার বা প্লুরাল যাই হোক না কেন। না এটা, এবার দেখো উদাহরণ,
আই অ্যান্ড ইউ উইল বি পানিশড, এই যে পানিশ শাস্তি দেওয়ার কথা বলছে, দেখো পানিশমেন্ট লিখেছিলাম, এই যে শাস্তি দেওয়ার কথা বলছে, তাহলে 123 রুল ফলো হবে, মানে আগে ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন। এবার এখানে আই আছে ফার্স্ট পার্সন, ইউ আছে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন নেই, তাহলে ঠিকই তো আছে, আগে ফার্স্ট পার্সন তারপর সেকেন্ড পার্সন, বাক্যটা সঠিক আছে। পরের কোয়েশ্চেন দেখো, আই ইউ অ্যান্ড হি, মানে এদিকে ফার্স্ট পার্সন, এদিকে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আর সরি, এই যে সরি ওয়ার্ডটা চলে আসছে, দুঃখিত কনফিউশনের জন্য, সরি ওয়ার্ডটা যখনই চলে আসবে তখন আমি কি রুল অ্যাপ্লাই করব, 123, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তাহলে বাক্যটা ঠিকই আছে, তোমাকে উল্টো পাল্টা করে দেবে। আশা করি বুঝতে পেরেছো, এটা মিক্সড কনসেপ্টের কনসেপ্ট নাম্বার 1, মিক্সড কনসেপ্টের কনসেপ্ট নাম্বার 1। এবার আসবো কনসেপ্ট 2, মিক্সড কনসেপ্টের কনসেপ্ট 2। যতটা পেরেছি লিখে রেখেছি যাতে পরপর চলে আসে। দেখো, when all pronoun refer as together, ঠিক আছে, মানে যখন সমস্ত প্রোনাউন গুলো রেফার করে অ্যাজ টুগেদার, মানে একসাথে কাউকে কিছু বোঝায়, দেন ইউজ দোজ, এই জায়গাটা মাথায় রাখবে, দোজ এই প্রোনাউনটাকে ইউজ করব। ব্যাপারটা কি ভালো করে শোনো, দেখা গেল এমন একটা বাক্য রয়েছে, যে বাক্যে যে সাবজেক্ট রয়েছে সে ফার্স্ট পার্সন মানে আই উই এদেরকে বোঝাচ্ছে, সেকেন্ড পার্সন মানে ইউ এদেরকে বোঝাচ্ছে, থার্ড পার্সন মানে হি সি ইট দে এদেরকে বোঝাচ্ছে, তখন আমাকে তো একটা ডিসিশনে আসতে হবে, সবাইকেই যখন বোঝাবে তখন তো একটা ডিসিশনে আসতে হবে। তখন তুমি যদি দে দেখবা, দে দিয়ে দেবে, ওরা দে দেওয়া থাকবে, দে হবে না, কি বসাতে হবে, দোজ, সে যাই থাক না কেন দোজ বসাতে হবে। দেখো উদাহরণ দেখো, দে হু ওয়ার্ক হার্ড গেট দ্য রিওয়ার্ড, তারা যারা নাকি ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করে তারাই পুরস্কার পায়। তাহলে এখানে পুরস্কার যেমন ফার্স্ট পার্সন যদি ওয়ার্ক হার্ড মানে কঠোর পরিশ্রম করে, আমি তুমি আমরা যদি কঠোর পরিশ্রম করি তবু তাহলে রিওয়ার্ড পাবো, তুমি যদি করো ইউ সেও পাবে, হি সি ইট দে মানে থার্ড পার্সন কেউ যদি করে তারাও পাবে, তাহলে তো সমস্ত পার্সনকেই বলছে, তাহলে তখন একটা মিউচুয়াল পার্সন লিখতে হবে, সেটা হচ্ছে কি দোজ, তার মানে এখানে দেটা কেটে দোজ হবে। তারপর দেখো, গড হেল্পস দেম, ভগবান তাদেরকে সাহায্য করেন, ঠিক আছে, হু হেল্প দেমসেলভস, যারা নিজেদেরকে সাহায্য করে, এরকম বলতে চাইছে, এটা একটা ইয়ে আছে, প্রবাদ আছে। তাহলে বলো ভগবান তাদেরকে সাহায্য করবেন যারা নিজেদেরকে সাহায্য করে, তাহলে এখানে তো দেম বলতে কারা, গড হেল্প দেম বলতে কারা, আমিও থাকতে পারি, ভগবান তো আমাকে সাহায্য করতে পারে, আমি থাকতে পারি, তুমি থাকতে পারো, আমরা তোমরা সবাই থাকতে পারে, মানে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন সবাই থাকতে পারে। তো সবাই যখন থাকতে পারে এরকম অর্থ প্রকাশ করবে, তখন আমাকে কি করতে হবে, এই যে এটাকে কেটে দিয়ে দোজ লিখতে হবে, গড হেল্প দোজ হু হেল্প দেমসেলভস। এটা এই কনসেপ্ট গুলো কিন্তু দেখবে তোমরা আগে শেখনি বা হয়তো দেওয়া থাকে না, কিন্তু এগুলোকে জানতে হবে, শুধুমাত্র ইংরেজি গ্রামার বলে নয় বা কম্পিটিটিভ এক্সামের জন্য নয়, তুমি যখন একটা লিখবে কিছু ইংলিশে তখন এই জিনিসগুলোকে ফলো করতে হবে, তবে তোমার রাইটিংটা মানে কি বলবো শক্ত হবে আর কি। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, না বুঝতে পারলে ইমিডিয়েট বলো, তাড়াতাড়ি করো, তাহলে এগিয়ে যেতে পারবো। পরে কনসেপ্ট, কনসেপ্ট 3, এবার আমি লিখে করব, অতটাই লেখা ছিল যতটা পেরেছি। দেখো পরের কনসেপ্ট হচ্ছে কনসেপ্ট 3, বলছে যেটা তোমাদেরকে আগেও বলেছি, আমি আগেও বলেছি, এখানে কনসেপ্টের মধ্যে করে দিচ্ছি। ধরো মাই সেলফ জিয়াউল, আমরা বলি স্পোকেনে হয়তো ধরাধরি করি না, কিন্তু এটা গ্রামাটিক্যালি ভুল। আই অ্যাম জিয়াউল, দিস ইজ জিয়াউল। কনসেপ্টটা হচ্ছে এরকম, রিফ্লেক্সিভ, এগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন, তো মাই সেলফটা রিফ্লেক্সিভ প্রোনাউন, আমরা জানি রিফ্লেক্সিভ প্রোনাউন is never used as a subject of a sentence, একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হয় না। তাহলে প্রথম বাক্যটা
একদম ভুল। রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাই, সরি মাইসেলফ, মাইসেলফকে সাবজেক্ট হিসেবে বসিয়েছে, তাই এই বাক্যটা পুরো ভুল। পরেরটা ঠিক আছে, তারপরেরটাও ঠিক আছে, দিস ইজ দিয়েও করা যায়, বলা যায়। পরের কনসেপ্ট, আশা করি কারো কোনো প্রবলেম নেই। কনসেপ্ট 4, স্যার শুনতে তোমাদেরকে, পাচ্ছেন আপনি? হ্যাঁ বলো স্যার আরেকটা একটু বলবেন? বলো, আরেকজন কি বললে? শুনতে পাচ্ছি, বলছিলে কিছু তুমি, বলো। হ্যাঁ স্যার, বললাম যে আমি না এর আগেরটা বুঝতে পারিনি তো অনেকক্ষণ থেকে। ও আচ্ছা, তাহলে তো নেটওয়ার্কের হয়তো প্রবলেম ছিল, আমি কিন্তু কিছু কারো কথা শুনতে পাইনি। হ্যাঁ ঠিক আছে, বলে দিচ্ছি। ওয়াইফ, দাঁড়াও, ব্রডব্যান্ড তো ঠিকই আছে আমার, বেশ। দেখো বলে দিচ্ছি, রিফ্লেক্সিভ প্রোনাউন ইজ নেভার ইউজড অ্যাজ এ সাবজেক্ট অফ এ সেন্টেন্স। একটা বাক্যের সাবজেক্ট হিসেবে কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন বসে না। আমরা আগে ক্লাসগুলোয় পড়েছি মাইসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, দেখে নেবে ক্লাস কি গুলো। তাহলে মাইসেলফকে তো বাক্যের সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে, আর রুল কি, রিফ্লেক্সিভ প্রোনাউনকে কখনো সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায় না। স্পোকেনে বলি ঠিক আছে, কিন্তু এটা গ্রামাটিক্যালি ভুল, তোমরা বলবে না। তাই একটা ভুল, দু একটা আই এম, তুমি নিজেকে ইন্ট্রোডিউস করার সময় বলবে হয় আই এম জাউল বা দিস ইজ জাউল, নিয়ে নিয়ে যাও। ক্লিয়ার হলো ব্যাপারটা? বলো এবার, ঠিক আছে? ঠিক আছে, তাড়াতাড়ি ফিডব্যাক দাও, এগিয়ে যাবো। স্যার, হ্যাঁ বলো। স্যার দোষটা বললেন না? হ্যাঁ, ওই দোষের ওখানে বুঝতে পারোনি? হ্যাঁ এখানে স্যার, ওখানে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। দেখো, যখন সমস্ত প্রোনাউন বলতে ধরো যা যা রয়েছে, যখন লিখে দিয়েছি আমি, আই, উ, ইউ, সি, ইট, দে, হ্যাঁ, যা যা রয়েছে প্রোনাউন, কোন একটা বাক্যের অর্থ বোঝাতে গেলে এই সমস্ত প্রোনাউনকেই যখন আমরা ইউজ করব একসাথে, মানে তখন আমাকে এই একই সাথে ধরো আইও আছে কোন একটা সেন্টেন্সে, উইও আছে, ইউ আছে, হি আছে, সি আছে, মানে কোন একটা ওয়ার্ডে, যেমন এখানে দে আছে, দেখো দে ওয়ার্ক হার্ড, দে হু ওয়ার্ক হার্ড, তাহারা যাহারা কঠোর পরিশ্রম করে গেট দ্য রিওয়ার্ড, তারা পুরস্কার পায়। তাহলে এখানে দে বলতে এর ভেতরে দেখো আই, উই, আমিও আছি, আমরাও আছি, আমরাও যদি কঠোর পরিশ্রম করি আমরাও পুরস্কার পাবো। আমি যদি করি আমিও পাবো। তারপর দি সেকেন্ড পার্সন কে, ইউ, তুমি যদি করো তুমিও পাবে। হি, সে যদি কঠোর পরিশ্রম করে সেও পাবে। দে, সবাই পাবে। তাহলে যখনই এই এই কোন দে বলতে এখানে সমস্ত প্রোনাউনের কথা বলা হচ্ছে, আই, সি, মানে আই, উই, হি, সি, সকলের কথা বলা হচ্ছে, তখন শুধু দে কেন লিখবো? দে যদি লিখি তার মানে কি, দে হু ওয়ার্ক মানে কি, তাহারা যারা পরিশ্রম করে, তার মানে তুমি পড়ছো না তাদের মধ্যে, তাই তো নয়? যে পরিশ্রম করবে সেই পুরস্কার পাবে। তাহলে এখানের মধ্যে আমিও তো আছি, তাই সেই জন্য একটা কমন প্রিপোজিশন নিতে হবে, দের বদলে কি, দোজ। ক্লিয়ার হলো এবার? হ্যাঁ স্যার। ওকে, চলো কনসেপ্ট 4। কনসেপ্ট 4 হচ্ছে এবার যে, এটা তো বলেছি, হয়ে গেছে, দাঁড়াও। হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স বলছি কি, তারা ভুলে গেছো, ভি অন দিয়ে শুরু হয়। ওপেন দ্য ডোর, শাট দ্য ডোর, হ্যাঁ, ক্লোজ ইউর আইজ, এগুলো ভি অন দিয়ে শুরু হয়। হলো, বেশ। এরপর প্রোনাউন এলে, এরপর প্রোনাউন এলে এলে রিফ্লেক্সিভ প্রোনাউন এলে এবং এবং রিফ্লেকশন হলে, রিফ্লেকশন, সরি, এলিস, বানান একদম উল্টো পাল্টা করে দিলাম, এলিসিটিআইওএন। রিফ্লেকশন কি আগের দিন বুঝিয়েছিলাম, সেই ক্যাটরিনা আর বিকির উদাহরণ দিয়ে, একজন আরেকজনের দিকে তাকাচ্ছে, ও এর দিকে তাকাচ্ছে, এরকম। তো রিফ্লেকশন হলে রিফ্লেক্সিভ প্রোনাউন আসবে। দেখো কিরকম ব্যাপারটা, শুনেছো তোমরা? ইমপ্রুভ বলে না, নিজেকে নিজে ইমপ্রুভ করো, তো এটা ভুল, ইমপ্রুভ ইউ হয় না। কি করতে হবে তোমাকে, যে ইমপ্রুভ ইয়োরসেলফ,
রিফ্লেক্সিভ প্রোনাউন আনতে হবে, কারণ তুমি ইমপ্রুভ করলে তার রিফ্লেকশন পাবে, তো তার প্রতিফলন পাবে। তো তুমি যদি নিজেকে চেঞ্জ করো, তো চেঞ্জের জন্য তো নিজে একটা ফল পাবে, তো রিফ্লেকশন হচ্ছে। ওই জন্য যখন এটা V1, ইমপ্রুভটা V1, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের V1 দিয়ে শুরু হবে, এবং V1 এর পরে যদি কোনো প্রোনাউন তোমাকে চাই, তাহলে তোমাকে বসাতে হবে কি রিফ্লেক্সিভ প্রোনাউন। ইউ এর রিফ্লেক্সিভ প্রোনাউন কি? ইউ এর রিফ্লেক্সিভ প্রোনাউন ইয়োরসেলফ। আশা করি বুঝতে পেরেছো। কনসেপ্ট 5। স্যার আগের স্লাইডটা একটু দেখান না স্যার। এই যে হয়েছে, কনসেপ্ট 5 বলছে এবার। দেখো কিছু ভার্ব রয়েছে, সেই ভার্বগুলোর পরে একদম মানে অবজেক্ট না থাকলে তোমাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতেই হবে। যেমন লিখে দিই আমি, রিফ্লেক্সিভ প্রোনাউন কেউ যদি খাতায় নোট করে না থাকো, এই পয়েন্টগুলো রিফ্লেক্সিভ প্রোনাউনের ওই জায়গাতেই লিখে রাখতে পারো, যদি জায়গা থাকে বা না লিখে থাকো। আর না হলে কনসেপ্ট মিক্সডই লিখবে, কোনো অসুবিধা নেই। উড বি used with transitive verb। ট্রানজিটিভ ভার্ব কি না জানলে মুখস্থ করবে। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্ব তার পাশেই একদম সরাসরি তার পাশে অবজেক্ট নেই, সকর্মক ক্রিয়া যাকে বলি আমরা। ট্রানজিটিভ ভার্ব ইফ দ্য অবজেক্ট অফ দোজ ভার্বস। এই জায়গাটা অনেকে ভুল কনসেপ্ট মানে শিখে এসছে, আমি বলে দিচ্ছি কোন জায়গাটা। বি মিসড, লাস্টে যেটুকু অংশ বললাম না, VVVVI, এই অংশটুকু। ইফ দ্য অবজেক্ট অফ দোজ ভার্বস বি মিসড, মানে তোমার ট্রানজিটিভ ভার্বের কাজ হচ্ছে পাশে অবজেক্ট নেওয়া, আর বলছে রিফ্লেক্সিভ প্রোনাউন উড বি ইউজড উইথ ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের সাথে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হয়, কখন হয়? যদি ট্রানজিটিভ ভার্বটার পাশে অবজেক্ট মিসিং থাকে, মানে না যদি থাকে। ট্রানজিটিভ ভার্বের কাজই হচ্ছে পাশে অবজেক্ট নেওয়া, ঠিক আছে, পাশে অবজেক্ট নেওয়া। যদি দেখা গেল এই অবজেক্টটা মিসিং, তাহলে তখন তোমাকে এই অবজেক্টের এই জায়গাতে কি আনতে হবে? একটা রিফ্লেক্সিভ প্রোনাউন আনতে হবে। এবার কোন ট্রানজিটিভ ভার্বগুলোর পরে হয় জিনিসটা, আমি একটা লিস্ট বানিয়ে দিচ্ছি, পরীক্ষায় যেগুলো আসে। শোনো, অনেক কটা হবে। অ্যাবসেন্ট, প্রেজেন্ট, অ্যাডাপ্ট, অ্যাকুইট, হার্ট, সাবমিট, রিজাইন, অ্যামিউজ, এনজয়, এটা বহুবার এসেছিল এনজয়টা। স্যাটিসফাই, এটাও। তারপর এভেল, এই যে এটা, এই পরপর যে তিনটে দিলাম এখান থেকে পেয়ে যেতে পারো। এভেল, অ্যাপ্লাই, এক্সার্ট, অ্যাডজাস্ট, reconcile, introduce, avenge, pride লিখে দিই আগে, pride, avenge, etc. ঠিক আছে, লিখে দিই এখানে। আর followed by রিফ্লেক্সিভ প্রোনাউন। এদের পরে কি বসবে? রিফ্লেক্সিভ প্রোনাউন।
যখন এদের অবজেক্ট থাকবে না, থাকবেও না, দেখবে এদের পাশে অবজেক্ট। চলো দেখি যে ভার্বগুলো লিখলাম ওইটা করে। উই এনজয়েড, বেশিরভাগ ক্ষেত্রে পাশে এরা অবজেক্ট নেয় না, রিফ্লেক্সিভ প্রোনাউনই নেয়। যদি দেখা গেল অবজেক্ট চলে এলো, তাহলে কিন্তু তুমি আর রিফ্লেক্সিভ প্রোনাউন আনতে পারবে না, মাথায় রাখবে। এই কথাটা আমি বারবার বলছি কারণ এই জায়গায় ভুল থাকে। অনেকে ভাবে এরা দেখলে আমি রিফ্লেক্সিভ প্রোনাউন বসিয়ে দেবো, কিন্তু কখন বললাম? যখন অবজেক্ট থাকবে না। ওই enjoyed food, drink in the and something in the class. তারপর ওই enjoyed, কেন একটাই বারবার বলছি তার ব্যাখ্যাও দিচ্ছি। the party, he satisfied with the logic, এরপর আরেকটা কনসেপ্ট আছে দিয়ে প্রোনাউনকে একদম চিরজিন্দগির মতো বিদায়। দেখো উই এনজয়েড ইন দ্য পার্টি, 1 নম্বর এই যে বাক্যটা লিখেছি, এই বাক্যে এনজয়ের ভার্ব দেখে নিলে, মুখস্থ করে নিবে ভার্ব গুলো। তুমি কি খুঁজবে? পাশে অবজেক্ট আছে কিনা, বলো তো এর পাশে অবজেক্ট আছে কিনা। না স্যার। অবজেক্ট কি করে বের করব? হ্যাঁ, অবজেক্ট কি করে বের করব? কি বা কাকে দিয়ে প্রশ্ন করে, কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করলে অবজেক্ট বেরিয়ে যাবে। তাহলে প্রশ্ন করো আমরা কি এনজয় করেছিলাম, কি এনজয় করেছিলাম এখানে নেই, এখানে আছে পার্টিতে এনজয় করেছিলাম, কিন্তু আমার চাই কি এনজয় করেছিলাম। তাহলে যখন এনজয়ের ভার্বটার পাশে অবজেক্ট নেই, তাহলে তোমাকে একটা কি লাগাতে হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন। কার রিফ্লেক্সিভ প্রোনাউন লাগাবো? এই যে আমরা আমাদের, উই এর রিফ্লেক্সিভ প্রোনাউন কি হবে? আওয়ারসেলভস। আগের ক্লাসগুলো দেখবে, যারা ক্লাস এখনো খাতায় তুলছো না, আজ তুলবো কাল তুলবো আজ তুলবো কাল তুলবো, যখন একসাথে 100-200টা ক্লাস হয়ে যাবে এতদিনের ক্লাস, তখন দেখবা বিরক্ত লাগবে তুলতে। আর আমি সারা জীবন তোমাদের তার ভ্যালিডিটি দিতে পারি না, এটা মাথায় রাখবা। সব তোলো এবং অল্প অল্প করে আমার সঙ্গে সঙ্গে যারা এগোচ্ছ, প্র্যাকটিস সেট বলো এ বলো, তারা কিন্তু ঠিক পথেই আছো। আর এসএলএসটি নোটিফিকেশন যখন দেবে তখন কতটা উপকার হবে তোমরা তখন বুঝতে পারবা। তখন তাড়াহুড়ো করবে না, থিওরি ক্লাস তুলতে পারবে না, আমার প্র্যাকটিস ব্যাচের কিছু তুলতে পারবে, তখন প্রবলেমে পড়ে যাবা। ব্যাচ টেস্ট যখন প্র্যাকটিস করবো তখন দেখবো অসুবিধায় পড়ে যাবা। চলো পরেরটা দেখো তো, অবজেক্ট আছে কিনা দু একটাই খোঁজো তো। ইকুয়ালিটি ক্লাস, স্যার হ্যাঁ অবজেক্ট আছে স্যার। দেখো ঠিক বলেছো, ওই এনজয় করেছিলাম ফুড ড্রিঙ্ক সামথিং ইন দ্য ক্লাস। তাহলে এনজয় কে প্রশ্ন করো আমরা কি এনজয় করেছিলাম, এই তো আছে ফুড ড্রিঙ্ক এন্ড সামথিং, ওটাই অবজেক্ট। তাহলে কেউ যদি আজকের পর থেকে যেন আমার স্টুডেন্ট গুলো যেন ভুল করে আসবে না। অনেকে আছে, অনেকে ইভেন আমিও হয়তো আগে ভুলই জানতাম যে এইগুলো মুখস্থ করেছিলাম, জানো তো এইগুলোকে মুখস্থ করেছিলাম যে এরা দেখলে এদের পাশে রিফ্লেক্সিভ প্রোনাউন বসিয়ে দেবো, কিন্তু না, কখন ব্র্যাকেটে আবার লিখে দিচ্ছি যদি অবজেক্ট না থাকে তবেই। তাহলে এখানে অবজেক্ট আছে, তাহলে এটার কোন রকম ইমপ্রুভ করা দরকার নেই, বাক্যটা কারেক্ট আছে, এখানে রিফ্লেক্সিভ প্রোনাউনের কোনো প্রয়োজন নেই। তিনেরটা বলো তো। স্যার অবজেক্ট আছে। আচ্ছা স্যার। আচ্ছা দেখো উই এনজয়েড দ্য পার্টি, আমরা পার্টি এনজয় করেছিলাম। তাহলে কেউ এনজয় কে প্রশ্ন করো কি এনজয় করেছিলাম? পার্টি। এখানে পার্টিতে এনজয় করেছিলাম না, এখানে ডাইরেক্ট দিয়ে দিয়েছে অবজেক্ট। দেখো পার্টি এনজয়, পার্টিটাকে এনজয় করেছিলাম, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট যখন আছে তাহলে আমার এখানে কোনো রিফ্লেক্সিভ প্রোনাউনের প্রয়োজন নেই। স্যার আমি তো বললাম অবজেক্ট আছে। পরেরটা দেখো, তো আছে হি স্যাটিসফাইড উইথ দ্য লজিক, সে লজিক কে নিয়ে স্যাটিসফাই হয়েছিল। স্যার অবজেক্ট আছে স্যার। আছে স্যার এখানে। কোনটা অবজেক্ট?
এটার মানে কি? এটার মানে হচ্ছে সে লজিকের সাথে, সে লজিকে দেখো মিউট করে দাও সবাই, সে লজিকের সাথে স্যাটিসফাইড করেছিল। কার সাথে করেছিল এরকম উত্তর কি করছি? কার সাথে স্যাটিসফাইড হয়েছিল? কার দিয়ে কি উত্তর করছি আমরা? তাহলে অবজেক্ট কি করে পেলে? কি স্যাটিসফ্যাকশন হয়েছিল? আছে। কি স্যাটিসফাইড করেছিল? আছে। কাকে স্যাটিসফাইড করেছিল? আছে। কাকে স্যাটিসফাই করেছিল? নেই তো। কি স্যাটিসফাই করেছিল? নেই তো। কার সাথে স্যাটিসফাই করেছিল সেটা আছে। লজিকের সাথে, মানে লজিক দিয়ে কিছু স্যাটিসফ্যাকশন ব্যাপার হয়েছে। তো এটা কেন তোমরা অবজেক্ট বলছো? এটা অবজেক্ট নয়। আরো একটা প্রমাণ দিয়ে দিচ্ছি, দেখো। দা লজিক হচ্ছে নাউন, আর নাউনের আগে যখনই প্রিপোজিশন বসে যাচ্ছে না, এটা হচ্ছে প্রিপোজিশন। তখন এই নাউনের আগে পড়িয়েছিলাম, নাউনের আগে প্রিপোজিশন বসে গিয়ে গোটাটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব কখনো অবজেক্ট হতে পারে না। একটা বাক্যের অবজেক্ট হয় নাউন হবে বা প্রোনাউন হবে। যদি শোনো, যদি উইথটা না থাকতো, ভালো করে শিখে নাও, উইথটা যদি না থাকতো, আমি আরেকটা উদাহরণ দেবো, চিন্তা নেই, তাহলে কিন্তু এখানে অবজেক্ট লজিক ছিল। কি স্যাটিসফাই করেছিল? লজিকটাকে। যখনই মনে রাখবে নাউনের আগে কোনো প্রিপোজিশন চলে আসবে, যেমন দেখো এখানে পার্টি, এই যে এটা খেয়াল করো না, পার্টি নাউন, তার আগে কি চলে এসেছিল? প্রিপোজিশন। তখন কিন্তু এটা গোটাটা মিলে নাউন আর প্রিপোজিশন গোটাটা একসাথে অ্যাডভার্বের কাজ করছে। তো এটা অ্যাডভার্ব, আর অ্যাডভার্ব কখনো, এই গোটাটাই তখন অ্যাডভার্ব হয়ে গেল, অ্যাডভার্ব কখনো তোমার অবজেক্ট হতে পারে না। বোঝা গেল? তার মানে এখানে অবজেক্ট নেই, আর অবজেক্ট না থাকলে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন নিতে হবে। তাহলে এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন কি নেবো? হি এর জন্য রিফ্লেক্সিভ প্রোনাউন হবে হিমসেলফ। সে নিজেকে স্যাটিসফাইড করেছিল। এবার দেখো অবজেক্ট চলে এলো, হি স্যাটিসফাইড হিমসেলফ উইথ দ্য লজিক। লজিক দিয়ে নিজেকে স্যাটিসফাইড করেছিল। একটা উদাহরণ দেখো, হি স্যাটিসফাইড হিজ মাদার। বলো তো এটা ঠিক আছে কিনা, না রিফ্লেক্সিভ প্রোনাউন লাগবে? বলো তাড়াতাড়ি, প্রশ্ন করো একে। স্যার এখানে তো অবজেক্ট, স্যার হুম, স্যার বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না? স্যাটিসফাইড, কাকে স্যাটিসফাই করেছিল সে? তার মাকে। এখানে কোনো প্রিপোজিশন আছে নাকি? তার হিজটা কি প্রিপোজিশন? কাকে স্যাটিসফাইড করেছিল? ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন না করে অবজেক্ট পেয়ে গেলাম তো। এটা অবজেক্ট, অবজেক্ট পেয়ে গেছি, তাহলে এখানে কোনো রিফ্লেক্সিভ প্রোনাউনের প্রয়োজন নেই। স্যার, আগেরটা একবার বলুন না, আগেরটা কনফিউজড হয়ে যাচ্ছে স্যার। কনফিউজ হবে কিসের জন্য? এখানে স্যাটিসফাইড কাকে করেছিল আছে, এটা কি দিয়ে স্যাটিসফাইড করেছিল, কাকে করেছিল নেই, বা কি মানে কি বলবো, কি দিয়ে করলে উত্তর হয়তো পেয়ে যাচ্ছ, কিন্তু তুমি এইভাবে দেখবে না, তোমাকে মাথায় রাখতে হবে কোনো নাউনের আগে যদি প্রিপোজিশন আসে, তাহলে এই নাউন আর প্রিপোজিশন একসাথে অ্যাডভার্বের কাজ করে। তোমরা ভুলে যাও কেন? দেখো ভালো করে শোনো এবার। একটা বাক্যের যে অবজেক্ট হয় না, সে অবজেক্টটা হয় নাউন হবে নাই প্রোনাউন হবে, তাছাড়া অন্য কিছু হতে পারে না। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এসব হতে পারে না। তাহলে আমি কি বললাম? কোনো নাউন যদি থাকে, ধরো এটা অবজেক্ট নাউন, কারণ নাউন অবজেক্ট হতে পারে, বা প্রোনাউন যদি থাকে অবজেক্ট হতে পারে, কিন্তু নাউনের হ্যাঁ স্যার। আগে যদি কোনো প্রিপোজিশন চলে আসে, নাউনের আগে যদি কখনো কোনো প্রিপোজিশন চলে আসে, তখন এই দুজন একসাথে কাজ করে, দিয়ে একটা নতুন পার্টস অফ স্পিচ বানায়, যার নাম হচ্ছে অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব কখনো অবজেক্ট হতে পারে না। তো এখানে তো তাই